আজকের ক্লাসে আমরা পড়াশোনা করব এলভিডিটি ট্রান্সডিউসারের বেসিক কনস্ট্রাকশন এবং অপারেটিং প্রিন্সিপাল নিয়ে এবং পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার এই ট্রান্সডিউসারের অ্যাপ্লিকেশন সুবিধা আর অসুবিধা নিয়ে এবং ওই ক্রিস্টাল কোথায় কাজে লাগে সেটা নিয়ে আলোচনা করব। এই দুইটা টপিক শেষ হলে আমাদের ট্রান্সডিউসার শেষ। আগামী ক্লাস থেকে আমরা নতুন একটা টপিক শুরু করব। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই শুরু করছি এলভিডিটি বলতে আমরা কি বুঝি। এলভিডিটি আমরা সবাই চিনি, লিনিয়ার ভ্যারিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সফর্মার অথবা ট্রান্সডিউসার। টিতে ট্রান্সফর্মারও বলা যায়, টিতে ট্রান্সডিউসারও বলা যায়। আচ্ছা, এলভিডিটির দ্বারা কি করি? এলভিডিটির দ্বারা আমরা ফোর্স বা ডিসপ্লেসমেন্টকে আমরা পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজে কনভার্ট করে থাকি। আচ্ছা, এলভিডিটিতে মেনলি দুই প্রকারের উইন্ডিং থাকে, প্রাইমারি উইন্ডিং আর সেকেন্ডারি উইন্ডিং। এই প্রাইমারি উইন্ডিংটা মাঝখানে থাকে আর সেকেন্ডারি উইন্ডিংটা তাদের দুই পাশে থাকে। প্রাইমারি উইন্ডিং থেকে সেকেন্ডারি উইন্ডিং গুলোর দূরত্ব নির্দিষ্ট দূরত্ব রাখা হয় এবং তাদের টার্ন সংখ্যাও সমান রাখা হয়। দুই সেকেন্ডারি উইন্ডিং এর টার্ন সংখ্যা সমান হবে আর তাদেরকে এমনভাবে কানেক্ট করা হয় যেন একটি অপরটির সাথে সিরিজ অপোজিশনে থাকে, যাতে তাদের ইনডিউসড ইএমএফ গুলো একে অপরকে অপোজ করতে পারে। তাহলে আরেকবার বলছি, এলভিডিটি লিনিয়ার ভ্যারিয়েবল ডিফারেনশিয়াল ট্রান্সডিউসার অথবা ট্রান্সফর্মার। এটা দ্বারা আমরা ডিসপ্লেসমেন্টকে ভোল্টেজে কনভার্ট করে থাকি। ভোল্টেজ ডিসপ্লেসমেন্টের দ্বারা আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পেয়ে থাকি। আচ্ছা, এটার ওয়ার্কিং গঠন প্রণালী যদি আমরা দেখি তাহলে কনস্ট্রাকশন দেখলে বুঝবো যে এখানে একটা প্রাইমারি উইন্ডিং থাকে, তার পাশে দুইটা সেকেন্ডারি উইন্ডিং থাকে। প্রাইমারি উইন্ডিংটা সাথে সেকেন্ডারি উইন্ডিং গুলো নির্দিষ্ট দূরত্বে থাকে, তাদের দূরত্বটা দুই পাশেরই সেম, এখানেও যতটুকু দূরত্ব এখানেও ততটুকু দূরত্ব এবং তাদের টার্ন সংখ্যাও সেম থাকে। আর উইন্ডিং দ্বারা এমনভাবে কানেক্টেড থাকে তারা যেন তারা একে অপরের সাথে সিরিজ অপোজিশনে থাকে, যাতে তাদের ইনডিউসড ইএমএফ গুলো একে অপরকে অপোজ করতে পারে। আর এটা একটা হচ্ছে নিরেট ফাঁপা গোলক টাইপের। এই ফাঁপা অংশটাতে একটা সেপারেবল কোর থাকে, অর্থাৎ কোরটা আমরা চাইলে সামনে পেছনে সরাতে পারি। তো কোরটা যখন এক্স্যাক্ট মাঝ বরাবর থাকবে তখন হচ্ছে সেটা নাল কন্ডিশন। এখানে দেখুন কোরটা একেবারে মাঝ বরাবর আছে, কোর অ্যাট জিরো বলছে, এটাকে বলছে নাল বা ব্যালেন্সিং কন্ডিশন। আর এখানে একটু কোরটা লেফটে চলে গেছে আর এখানে একটা রাইটে চলে গেছে। লেফটে চলে গেলে এক রকমের ভোল্টেজ পাবো, রাইটে চলে গেলে আরেক রকমের ভোল্টেজ পাবো। আচ্ছা, আমরা এই বিষয়টা একটা ভিডিও সাহায্যে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখুন এটা হচ্ছে এলভিডিটি হচ্ছে একটা ফাঁপা নলের মতো অংশ। এই যে এর মধ্যে দিয়ে এই যে সেপারেবল কোডটা ঢোকানো যাবে, বের করা যাবে। আচ্ছা, আর একটা হচ্ছে তার প্রাইমারি উইন্ডিং এর সাথে একটা এসি ভোল্টেজ সোর্স থাকে। আমরা জানি আমরা যদি কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করি তাহলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। আচ্ছা, তাহলে এখানে এসি ভোল্টেজ ফ্লো করার জন্য এখানে কারেন্ট ফ্লো হবে। আচ্ছা, তাহলে প্রাইমারি উইন্ডিং এর সাথে এসি ভোল্টেজ সোর্স থাকছে আর তার পাশে নির্দিষ্ট দূরত্বে দেখুন দুইটা সেকেন্ডারি উইন্ডিং আছে। উইন্ডিং দুটার টার্ন সংখ্যা সমান আর তারা পরস্পরের সাথে সিরিজ অপোজিশনে আছে। এই যে ওয়্যার দিয়ে তাদের সিরিজ অপোজিশন করা আছে। আচ্ছা, যেটা বলছিলাম ট্রান্সডিউসারের এলভিডিটি ট্রান্সডিউসারের এটা হচ্ছে প্রাইমারি উইন্ডিং, তার সাথে একটা এসি ভোল্টেজ সোর্স আছে আর তার সাথে নির্দিষ্ট দূরত্বে দুইটা সেকেন্ডারি উইন্ডিং আছে।
এই দুইটা হচ্ছে সেই সেকেন্ডারি উইন্ডিং। এটা হচ্ছে একটা সেকেন্ডারি উইন্ডিং, এটা একটা সেকেন্ডারি উইন্ডিং, তাদের টার্ন সংখ্যা সমান। আর সেকেন্ডারি উইন্ডিং গুলো এমনভাবে কানেক্টেড যেন তারা পরস্পরের সাথে সিরিজ অপোজিশনে থাকে। আচ্ছা, এই সিচুয়েশনটাকে আমরা বলছি ব্যালেন্সিং কন্ডিশন। এখানে এই যে টোটাল ভোল্টেজটা হচ্ছে, এটা যদি ES1 ধরি এবং এই ভোল্টেজটাকে যদি ES2 ধরি, তাহলে এখানে টোটাল ভোল্টেজ হবে এই দুইটা ভোল্টেজের বিয়োগফল, E0 ইকুয়াল ES1 মাইনাস ES2। এখানে ES1 হচ্ছে EMF induced at secondary coil S1 and ES2 হচ্ছে EMF induced at secondary coil S2। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু ভিডিওটা দেখি, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো দেখুন, কোডটাকে যখন এন্টার করালো এবং কোডটা একেবারে মিডল পজিশনে আছে, এই মুহূর্তে কি ঘটনা ঘটছে? এই যে প্রাইমারি কয়েলটা তখন ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস করছে। এই যে প্রাইমারি কয়েল, এখানে দেখুন এরপর চুম্বক বলরেখা দেখাচ্ছে, এখানে ফ্লাক্স প্রডিউস হচ্ছে। আচ্ছা, এখানে যে ফ্লাক্স প্রডিউস হচ্ছে, এই ফ্লাক্সটা যেহেতু এই সেকেন্ডারি কয়েল দুটো পরস্পরের সাথে সেম দূরত্বেই আছে, তাই সেম পরিমাণ ফ্লাক্সই কাট করবে, অর্থাৎ দুইটা কয়েলের মধ্যে দিয়ে সেম পরিমাণ ভোল্টেজ ক্রিয়েট হবে, অর্থাৎ ES1 এবং ES2 এর ভোল্টেজ সেম হবে। অর্থাৎ এই অবস্থায় তাদের পটেনশিয়াল ডিফারেন্স যদি আমরা চিন্তা করি, তাহলে E0 হবে 0। এইটা হচ্ছে ব্যালেন্সিং কন্ডিশন, যখন এই কোডটা এক্স্যাক্ট মিডল পজিশনে আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করি, এখন যদি আমরা কোডটাকে ডানে বা বামে মুভ করি, তাহলে কি ঘটনা ঘটবে সেটা একটু এই ভিডিওর মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। এখনো মিডল পজিশনটাই দেখাচ্ছে, এবং মিডল পজিশনে যখন, তখন ES1 আর ES2টা সেম, এবং তখন E0 হচ্ছে ES1 মাইনাস ES2 অর্থাৎ 0। এটাকে বলছে নাল পজিশন। আচ্ছা, এবার দেখুন, এই কোডটাকে আমরা ডানে শিফট করালাম। ডানে যখন মুভ করালাম, তখন এই যে ফ্লাক্স প্রডিউসটা একটু বেশি, অর্থাৎ এই অবস্থায় ES2 তে বেশি পরিমাণ ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে। যখন কোডটাকে রাইটে শিফট করছি, তখন ES1 is greater than ES1 is less than ES2, অর্থাৎ ES2টা বড়। সেই মুহূর্তে আমাদের E0 অর্থাৎ ES1 এবং ES2 এর যেটা সাম বিয়োগফল, সেটা হচ্ছে নেগেটিভ হচ্ছে। আচ্ছা, এবার দেখুন, এবার কোডটাকে বামে শিফট করা হয়েছে। বামে শিফট করা হলে এই ES1টা বেশি হবে, তখন এই ভোল্টেজের ডিফারেন্সটা E0টা পজিটিভ হবে। এইভাবেই মেনলি আমাদের এই এলভিডিটিটা কাজ করে। ম্যাম, আমি হচ্ছে আজকের ছুটিটা মিস করছে, এখন কি একটু দেওয়া যাবে? আচ্ছা, তাহলে আমরা এখন বেসিক কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপালটা ভিডিও আকারে দেখার চেষ্টা করলাম এবং হালকা বোঝার চেষ্টা করলাম। এখন একটু প্রত্যেকটা লাইন পড়ে পড়ে বোঝার চেষ্টা করি। দ্য বেসিক কনস্ট্রাকশন ইজ শোন ইন ফিগার। এই যে এই ফিগারে বেসিক কনস্ট্রাকশনটা দেখানো আছে। The LVDT consists of a single primary winding and two secondary winding. একটা সিঙ্গেল প্রাইমারি উইন্ডিং আছে আর দুইটা সেকেন্ডারি উইন্ডিং আছে। নাসিমা, ও নাসিমা, আমি তাহলে যেটা বলছিলাম সেটি হচ্ছে এলভিডিটি হচ্ছে একটা প্রাইমারি কয়েলে
একটা প্রাইমারি উইন্ডিং এবং সাথে দুইটি সেকেন্ডারি উইন্ডিং নিয়ে গঠিত। সেকেন্ডারি উইন্ডিং এর টার্ন সংখ্যা পরস্পর প্রত্যেকটার জন্যই সমান। দ্য সেকেন্ডারি ইজ have an equal number of turns, but they are connected in series opposition, so that the induced EMF in the coil oppose each other. তাহলে এলভিডিতে একটা প্রাইমারি উইন্ডিং থাকবে, তার সাথে দুইটা সেকেন্ডারি উইন্ডিং থাকবে, আর সেকেন্ডারি উইন্ডিংগুলো টার্ন সংখ্যা পরস্পর সমান হবে এবং তারা পরস্পরের সাথে সিরিজ অপোজিশনে থাকবে, যাতে তাদের ইন্ডিউসড ইএমএফ গুলো একে অপরকে অপোজ করতে পারে। এখন আসছে হচ্ছে তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল। ওয়ার্কিং প্রিন্সিপালটা কি? When the core is at central position, the induced EMF in secondaries are equal but opposite, so the output will be 0. আমরা ভিডিওতে দেখলাম যখন কোরটা এই মিডল পজিশনে থাকছিল তখন যে ফ্লাক্সগুলো কাট করছিল ইকুয়াল পরিমাণ ফ্লাক্স দুই সেকেন্ডারি উইন্ডিং এ কাট করছিল, যার কারণে ইকুয়াল পরিমাণ ভোল্টেজ ক্রিয়েট হচ্ছিল। এই ইকুয়াল ভোল্টেজ দুইটার আমাদের আউটপুট কি হবে? ই নট হবে এই দুইটা ভোল্টেজের বিয়োগফল ES1 মাইনাস ES2। সো দুইটা সমান হওয়ার কারণে আমাদের আউটপুট ছিল 0। এটা ছিল এই কন্ডিশনকে বলছি আমরা নাল বা ব্যালেন্স কন্ডিশন। আচ্ছা, এরপরে কি বলছে? when an external force being applied moves the core to the left, এখন কোরটাকে আমরা লেফটে মুভ করলাম, তখন কি হবে? more magnetic flux links with left coil hand than the right hand coil, so the induced EMF in left hand coil is larger than the right hand coil. যখন লেফটে মুভ করব তখন বেশি ইএমএফ বেশি ফ্লাক্স কাট করবে লেফটে, সেজন্য লেফটে বেশি ইএমএফ ক্রিয়েট হবে, যার কারণে সেক্ষেত্রে আউটপুট ম্যাগনিটিউড হবে এই দুই সেকেন্ডারির বিয়োগফল। হেন্স দ্য আউটপুট ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু দ্য ডিফারেন্স অফ দ্য টু সেকেন্ডারি ভোল্টেজেস and is in phase with EMF of the left coil. এবং তার ফেজটা হবে এই লেফট কয়েলের ফেজের সাথে। এটা হচ্ছে যখন লেফটে মুভ করলাম, আর যখন রাইটে মুভ করলাম তখন বেশি পরিমাণ ফ্লাক্স রাইটে কাট করবে, তখন তাদের রাইটের ইএমএফ বেশি হবে এবং ফেজটা তখন এই রাইটটার সাথে হবে। এই বিষয়টাই বলছে অ্যান্ড ভাইস ভার্সা। অ্যান্ড ভাইস ভার্সা দিয়ে বলে হচ্ছে যখন লেফটে শিফট করবে তখন লেফটে বেশি ফ্লাক্স কাট করবে, যার কারণে লেফটে বেশি ভোল্টেজ ইনডিউস হচ্ছে এবং সেক্ষেত্রে ভোল্টেজের ফেজটা লেফট হ্যান্ড কয়েলের ফেজের সমান হচ্ছে। আর যখন রাইটে শিফট করছে তখন রাইটে বেশি পরিমাণ ফ্লাক্স কাট করছে, যার কারণে রাইটে ইনডিউসড ইএমএফ বেশি হচ্ছে এবং সেক্ষেত্রে ফেজটা হবে রাইট হ্যান্ড কয়েলের ফেজের সমান, ফেজের ন্যায়। এই হচ্ছে আমাদের এলভিডিটি ওয়ার্কিং প্রিন্সিপাল। সবাই কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা লাস্ট টপিকটা একটু শুরু করি, সেটা হচ্ছে পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল। আচ্ছা, তাহলে আমাদের লাস্ট টপিকটা হচ্ছে পাইজো ইলেকট্রিক ক্রিস্টালের। আচ্ছা, এখান থেকে প্রশ্ন কি আসতে পারে? প্রশ্ন আসতে পারে ডিফাইন পাইজো ইলেকট্রিক ইফেক্ট, হাউ ডাজ ইট ওয়ার্ক, and mention its advantage, disadvantage and its application. আচ্ছা, তাহলে what is piezoelectric effect, how does it work, and discuss it advantage, disadvantage and application. সো প্রথমে আসছি piezoelectric effect বলতে আমরা কি বুঝি। A piezoelectric material is one in which an electric potential appears across certain surfaces of a crystal if the dimension of the crystal are changed by applying mechanical force. Piezoelectric এই ইফেক্টটা দ্বারা বোঝানো হচ্ছে একটা আমরা ক্রিস্টালকে একটা বাইরে থেকে মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করব। মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করার কারণে
তার হচ্ছে ভেতরের গঠনের একটা চেঞ্জ হবে, ডিসপ্লেসমেন্ট, শেপ বা গঠনের চেঞ্জ হবে। এই চেঞ্জ হওয়ার কারণে তার অ্যাক্রসে যদি আমরা দুইটা কন্ডাক্টর লাগিয়ে দেই বা ওয়্যার লাগিয়ে দিই, তাহলে দেখব এই যে ফোর্সের কারণে আমরা তার অ্যাক্রসে কিছু ভোল্টেজ পাচ্ছি বা পটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছি, ইলেকট্রিক পটেনশিয়াল পাচ্ছি। অর্থাৎ এই পাইজোইলেকট্রিক ইফেক্টের মাধ্যমে, পাইজোইলেকট্রিক ক্রিস্টালের মাধ্যমে ফোর্সের দ্বারা ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করে থাকি, ফোর্সটা ইলেকট্রিক্যাল এনার্জি বা পটেনশিয়ালে কনভার্ট হয়ে থাকে। সেটা কিভাবে? মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করি, ফোর্সের কারণে ক্রিস্টালটার ডাইমেনশন বা ইন্টারনাল গঠন এসবে চেঞ্জ হয়, যার কারণে কি চার্জগুলা এক প্লেস থেকে আরেক প্লেসে মুভ করে, যার কারণে পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়। সেটাই এখানে বলছে পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়াল এমন একটা ম্যাটেরিয়াল যেখানে আমরা বাইরে থেকে যদি মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ক্রিস্টালের ডাইমেনশনের পরিবর্তন হয়, যার কারণে এর অ্যাক্রসে পটেনশিয়াল পাওয়া যায়। আচ্ছা, দিস পটেনশিয়াল ইজ প্রডিউসড বাই ডিসপ্লেসমেন্ট অফ চার্জেস। চার্জগুলো এক প্লেস থেকে আরেক প্লেসে মুভ হওয়ার কারণে এই পটেনশিয়ালটা ইফেক্ট হয়, এই পটেনশিয়ালটা ক্রিয়েট হয়। দিস ইফেক্ট ইজ রিভার্সেবল, এই ইফেক্টটা চেঞ্জ হতে পারে। দিস ইফেক্ট ইজ নোন অ্যাজ পাইজোইলেকট্রিক ইফেক্ট। এই ইফেক্টটাকেই বলছে পাইজোইলেকট্রিক ইফেক্ট, এবং যেই এলিমেন্টগুলোর মধ্যে এই ইফেক্টটা আছে তাদেরকে বলছি আমরা পাইজো ইলেকট্রো রেজিস্টিভ এলিমেন্ট। এলিমেন্ট এক্সিবিটিং piezoelectric qualities are called piezoelectric resistive element. এই হলো তাহলে পাইজোইলেকট্রিক এলিমেন্ট বা পাইজোইলেকট্রিক ইফেক্ট বলতে আমরা কি বুঝি সেটা। আচ্ছা, কোন কোন ম্যাটেরিয়ালগুলো বা ক্রিস্টালগুলো পাইজোইলেকট্রিক ইফেক্ট শো করে? আচ্ছা, অ্যাসিমেট্রিক্যাল ক্রিস্টালাইন যেমন কোয়ার্টজ, রোশেল সল্ট আর বেরিয়াম টাইটানেট, এরা হচ্ছে এই পাইজোইলেকট্রিক ইফেক্টটা শো করে। তাহলে asymmetrical crystalline such as quartz, rochelle salt and barium titanate produce an EMF when they are placed under stress. তাহলে এই সব ম্যাটেরিয়ালগুলোতে যখন আমরা স্ট্রেস দেই বা ফোর্স দিচ্ছি বা প্রেসার দিচ্ছি, তখন কি করছে? তারা ইএমএফ প্রডিউস করছে, ইলেকট্রোমোটিভ ফোর্স ক্রিয়েট করছে। দিস প্রপার্টি ইজ ইউজড ইন পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার। এই প্রপার্টিটাকেও আমরা পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারে ইউজ করছি। হোয়ার এ ক্রিস্টালাইন ইজ এ সলিড বেস, যেখানে এই ক্রিস্টালাইনটা হচ্ছে একটা সলিড বেস, এই হচ্ছে সেই বেসটা, অ্যান্ড ফোর্স আর সামিং মেম্বার। আর বাইরে থেকে যে ফোর্সটা ক্রিয়েট করা হচ্ছে সেটাকে বলছে সামিং মেম্বার। আচ্ছা, an externally applied force entering the transducer through its pressure port, একটা বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় ট্রান্সডিউসারের মাধ্যমে। when the pressure applies at the top of the crystal, it produces an EMF across the crystal which is proportional to the magnitude of applied pressure. যখন একটা ক্রিস্টালের টপে আমরা ফোর্স বা প্রেসার ক্রিয়েট করছি, তখন কি হচ্ছে? তার ভেতরের শেপের একটা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের কারণে তার চার্জগুলো একটা অপরটার সাথে ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে বা মুভ করা শুরু করছে, যার কারণে ইএমএফ প্রডিউস হচ্ছে। এই ইএমএফ এর মানটা কার উপর ডিপেন্ড করছে? ইএমএফ ইজ প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাপ্লাইড প্রেসার। মানে যেই প্রেসার বা ফোর্সটা ক্রিয়েট করা হচ্ছে, এইখানে দেখুন, এটাকে যদি পুরোটা ক্রিস্টাল বলি, এটা যদি ক্রিস্টালের বেস হয়, তাহলে এই যে এইখানে ফোর্স বা প্রেসার দেওয়া হচ্ছে, আর যার কারণে এই দুই পাশে যদি আমরা ওয়্যার কানেক্ট করি, তাহলে দেখবো এখানে আমরা পটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছি। আরেকবার একটু বলার চেষ্টা করছি। পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়াল বা পাইজোইলেকট্রিক ইফেক্ট। পাইজোইলেকট্রিক বিষয়টা কি? যেসব ক্রিস্টালের মধ্যে এরকম একটা ব্যাপার থাকে, কিরকম ব্যাপার? সেটা হচ্ছে ক্রিস্টালের বাইরে থেকে আমরা মেকানিক্যাল ফোর্স দিব, ওই ফোর্সের কারণে ক্রিস্টালের শেপ বা তার ডাইমেনশনের পরিবর্তন ঘটবে।
এই ডাইমেনশনের পরিবর্তনের কারণে তার মধ্যকার চার্জগুলো ডিসপ্লেস হবে। এই চার্জের ডিসপ্লেসমেন্টের কারণে তাদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স ক্রিয়েট হবে। যেই সব ক্রিস্টাল এই মেকানিজমটা ফলো করে তাদেরকেই আমরা বলছি পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল। আর এই যে ইফেক্টটার কথা বললাম, যে বাইরে থেকে ফোর্স দিচ্ছি বা মেকানিক্যাল ফোর্স দিচ্ছি, যার কারণে তার প্রেশার ক্রিয়েট হচ্ছে, যার কারণে তার ডাইমেনশন বা শেপের চেঞ্জ হচ্ছে, এর ফলে একটা পটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে। পটেনশিয়ালটা ক্রিয়েট হচ্ছে চার্জের ডিসপ্লেসমেন্টের কারণে। এই ইফেক্টটাকে আমরা বলছি রিভার্সিবল। এটা প্রয়োজনে চেঞ্জ হতে পারে, কারণ কি ফোর্স বেশি হলে একরকম হবে, ফোর্স কম হলে আরেক রকম হবে। সো এই ইফেক্টটাকে বলছি আমরা পাইজোইলেকট্রিক ইফেক্ট, এবং যেই ম্যাটেরিয়ালগুলো এই ইফেক্টটা ফলো করে তাদেরকে বলছি পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়াল। সেই ম্যাটেরিয়ালগুলো কি কি? সেগুলো হচ্ছে এই কোয়ার্টজ, রোশেল সল্ট, আর হচ্ছে বেরিয়াম টাইটানেট। সো এই ম্যাটেরিয়ালগুলোতে ম্যাম আমরা পড়ছিলাম হচ্ছে আচ্ছা, তাহলে পাইজোইলেকট্রিক ইফেক্টের যেটা বলছিলাম সেটা হচ্ছে এই ইফেক্টটা হচ্ছে রিভার্সিবল, অর্থাৎ হচ্ছে আমরা ফোর্স অ্যাপ্লাই করে যেমন ভোল্টেজ প্রডিউস করছি, তেমন ভোল্টেজ অ্যাপ্লাই করেও আমরা ফোর্স ব্যাক করতে পারবো। আচ্ছা, এই ইফেক্টটাকেই বলছি আমরা পাইজোইলেকট্রিক ইফেক্ট, এবং যে ম্যাটেরিয়ালগুলো এই ইফেক্টটা ফলো করে তাদেরকে বলছি আমরা পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়াল। আচ্ছা, কোন কোন ম্যাটেরিয়ালগুলো এই টেকনিক মানে এই মেকানিজমটা ফলো করে? সেই ম্যাটেরিয়ালগুলো হচ্ছে কোয়ার্টজ, রোশেল সল্ট, এবং হচ্ছে বেরিয়াম টাইটানেট। আচ্ছা, এইসব ম্যাটেরিয়ালগুলোতে আমরা এই ম্যাটেরিয়ালগুলো দিয়েই আমরা পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার ডিজাইন করে থাকি। তাহলে কি বাইরে থেকে আমরা এক্সটার্নালি ফোর্স বা প্রেশার ক্রিয়েট করব, এই প্রেশারটার কারণে তাদের শেপের চেঞ্জ হবে, যার কারণে ভোল্টেজ ইনডিউস হবে বা ইএমএফ প্রডিউস হবে। এই প্রডিউসড ইএমএফটার মান কত হবে? প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাপ্লাইড প্রেশার। কি পরিমাণ প্রেশার ক্রিয়েট করছি তার ম্যাগনিটিউডের প্রপোর্শনাল হবে। এই হচ্ছে আমাদের পাইজোইলেকট্রিক ক্রিস্টাল। আচ্ছা, এখন একটু তার অসুবিধা এবং সুবিধা এবং অ্যাপ্লিকেশন নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এটা মেনলি এটার সুবিধা হচ্ছে এখানে হচ্ছে এক্সটার্নাল পাওয়ার সোর্স থাকে, এবং এটা নিজেও একটা সেলফ জেনারেটিং সোর্স হিসেবে কাজ করে। এখানে এটা হচ্ছে সেলফ জেনারেটিং সোর্স হিসেবে কাজ করে, এটা হচ্ছে তার একটা সুবিধা। অসুবিধা হচ্ছে এটা স্ট্যাটিক বা ফিক্সড কন্ডিশনের জন্য মেজার করতে পারে না। ইট ক্যান নট মেজার দ্য স্ট্যাটিক কন্ডিশন। The output is affected by temperature variation of the crystal. ক্রিস্টালের আউটপুট টেম্পারেচার ভ্যারিয়েশনের দ্বারা ইফেক্ট হতে পারে, অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ হলে তার ইফেক্টটা চেঞ্জ হতে পারে। তাহলে সুবিধা হচ্ছে দুইটা, সুবিধা হচ্ছে একটা, সেটা হচ্ছে এটা হচ্ছে সেলফ জেনারেটিং, আর অসুবিধা হচ্ছে এটা দ্বারা আমরা স্ট্যাটিক কন্ডিশনে কোনো কিছু মেজার করতে পারি না, আর এর পারফরমেন্সটা টেম্পারেচার দ্বারা ইফেক্ট হয়। আচ্ছা, আমরা একটু দেখি কোন কোন ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা হয়। These are primarily used in measurement of surface roughness, accelerometer and vibration pickups. এসবে ব্যবহার করা হয়। আল্ট্রাসনিক জেনারেটরে ইউজ করা হয় এবং ইলেকট্রনিক অসিলেটরে ইউজ করা হয়। তাহলে অ্যাক্সেলেরোমিটার, ভাইব্রেশন পিকআপস, সারফেস রাফনেস মেজারমেন্ট, এসবে মেজার করা হয়। আর হচ্ছে আমরা আল্ট্রাসনিক জেনারেটর ইউজ করি, সেটাতে আল্ট্রাসনিক জেনারেটরে আমরা এই বেরিয়াম টাইটানিক ম্যাটেরিয়ালটা ইউজ করি। আর যেটা বললাম ইলেকট্রনিক অসিলেটরের আমরা এই কোয়ার্টজ ইউজ করি। এই হচ্ছে আমাদের এই পাইজোইলেকট্রিক ম্যাটেরিয়ালের অ্যাপ্লিকেশন।